ইমিগ্রেশন মিনিস্টার ম্যাকমিলার রিসেন্ট স্টেটমেন্টে বলেছেন তাদের টার্গেট হলো কানাডাতে টেম্পোরারি রেসিডেন্টের সংখ্যা 20% বা 20% কমিয়ে ফেলা। স্ট্যাটিস্টিক কানাডার তথ্য মতে তারা অনেক যাচাই বাছাই করে দেখেছেন বর্তমান সময়ে কানাডাতে 5 লক্ষের অধিক 10 লক্ষের মধ্যে আনডকুমেন্টেড পিপলরা কাজ করছে। তো এই বিষয়টিকে কানাডা গভর্নমেন্ট আগে আমলে না নিলেও যেহেতু তাদের একটি প্ল্যান হচ্ছে যে তারা ওয়ার্কারদের সংখ্যাটা কমিয়ে ফেলবে, সেক্ষেত্রে তারা অলরেডি অনেকগুলো প্রোগ্রাম ঘষামাজা করে ফেলেছে। এখন তো আপনারা জানেন যে লো ওয়েজেস জবগুলো অলমোস্ট পাওয়া যায় না, রেয়ার কেস, এক্সেপশনাল কেস ছাড়া। তো এই জন্যে মূলত কানাডার ভিতরে যারা অবৈধভাবে অবস্থান করতেছে তাদেরকে কন্ট্রোল করার জন্যে ব্লক রেড শুরু করেছে কানাডার বর্ডার সার্ভিস এজেন্সি। এই বিষয়টি নিয়ে মূলত আজকে কথা বলবো। এই বিষয়টি জানাটা জরুরি আপনাদের। বিশেষ করে এখনও অনেক ভাই বোনরা স্বপ্ন দেখতেছেন কানাডা আসবেন ভিজিটর ভিসা নিয়ে, এসে তারা যদি কোনো কাজ করতে নাও পারেন তাহলে রিফিউজি ক্লেম করবেন। আবার অনেকের স্বপ্ন থাকে যে ক্যাশ মোডে বিভিন্ন জায়গায় জব করবেন, যেটা অ্যাকচুয়ালি ঘটে চলেছে বিভিন্ন সময় ধরে, অনেক সময় ধরে এই ঘটনাগুলো ঘটে। যে দেখা গেলো যে আপনি যখন লিগালি কাজ করতে যাবেন তখন অবশ্যই আপনার ওয়ার্ক পারমিট লাগবে, কিন্তু আপনার দেখা গেলো যে ওয়ার্ক পারমিট নাই, কিন্তু আপনি কাজ করতে যাচ্ছেন। ধরুন একটা গ্রোসারি শপে আপনি কাজ করতে চাচ্ছেন, তখন কি হচ্ছে, আপনি তাদেরকে বলতেছেন যে কোনো ব্যাংকের মাধ্যমে কিংবা আপনার ট্রানজ্যাকশনের মাধ্যমে, অর্থাৎ বিভিন্ন ধরনের যে ট্রানজ্যাকশনের মোডগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে পেমেন্ট করা হবে না, পেমেন্ট করা হবে ক্যাশে। এর ফলে কি হবে যে এই ব্যক্তিরা, তিনি হতে পারেন যে স্টুডেন্ট হিসেবে এসেছেন, এসে তার টাইম পার হয়ে গেছে, ওভার স্টে করতেছেন, ওয়ার্কার হিসেবে এসেছিলেন, তার এক্সটেনশন হয়নি, ওভার স্টে করতেছেন, ভিজিটর হিসেবে এসেছেন, কাজ খুঁজে পান নাই, এখন তিনি কিছু একটা করতে যাচ্ছেন। তো এই 3 ক্যাটাগরির ব্যক্তিরা মূলত এই ধরনের সুযোগগুলো গ্রহণ করতেছেন। দেখা গেলো তিনি ক্যাশ মোডে জব করতেছেন, আর যারা এমপ্লয়ার তারাও সুযোগ পাচ্ছে যে এখানে অল্প টাকা দিয়ে তারা এখানে তাদের ম্যান পাওয়ার পাচ্ছে। তো এই ঘটনাগুলো ঘটে চলেছে, এবং কানাডার বর্ডার সার্ভিস এজেন্সি তারা যে বিষয়টি জানতো না তা কিন্তু না, তারা ওই বিষয়গুলো জানে, অনেকটা ওপেন সিক্রেটের মতো তারা অ্যাভয়েড করার চেষ্টা করতো। কিন্তু রিসেন্ট টাইমে যেহেতু সব কিছু আউট অফ কন্ট্রোল এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, হাউজিং ক্রাইসিস, এই বিষয়গুলোকে সামাল দেওয়ার উদ্দেশ্যে অলরেডি অনেকগুলো প্রোগ্রাম যেমন কাটছাট করা হয়েছে, পাশাপাশি যারা ইন্টার কানাডা অর্থাৎ কানাডাতে বর্তমান সময় ইলিগালি অবস্থান করতেছে তাদের জন্য বিভিন্ন জায়গাতে চেক করা শুরু হয়ে গেছে। তো এখানে এই অবস্থায় আপনাদের কী করণীয়, এই বিষয়গুলি নিয়ে আপনাদেরকে গাইড করব। যারা ভবিষ্যতে আসবেন এই ধরনের কোনো কাজে যদি বাধ্য হয়ে করতে হয় তাদের জন্যে, এবং যারা বর্তমান সময়ে অবস্থান করতেছেন তাদেরকে সঠিক গাইড দিয়ে উদ্ধার করা, তাদেরকে প্রপার পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্য মূলত আমাদের আজকের আলোচনা। তো ভূমিকাতে অনেকগুলো বিষয় বলে ফেলেছি, কি বিষয় সেটা আপনারা অলরেডি বুঝতে পেরেছেন। তো আমরা স্টেপ বাই স্টেপ আগাবো অ্যাজ পার স্লাইড। Canada cracks down on illegal workers, CBSA conducts raids. In recent weeks, it has been reported that the Canada Border Service Agency CBSA has ramped up enforcement, conducting raids and spot checks to identify individuals working illegally in the country. তো তারা বিভিন্ন স্পটে চেক করতেছে যে তাদের আইডেন্টিফিকেশন, বিশেষ করে তার ভিসার বিষয়গুলো, তার আইডির বিষয়গুলো, এগুলো তারা খুব ভালোভাবে ইনভেস্টিগেশন করতেছে। দি সাডেন সার্জ ইন অ্যাক্টিভিটি এইমড অ্যাট ইনশিওরিং কমপ্লায়েন্স উইথ দি ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি প্রোটেকশন অ্যাক্ট, এটাকে বলা হয় আইআরপি। এই আইআরপি এর সাথে কমপ্লায়েন্স করার জন্য মূলত এই উদ্যোগটি নেওয়া হয়েছে। অ্যান্ড রিপোর্টস আর কামিং ফ্রম ভ্যারিয়াস প্রভিন্সেস, অ্যালবার্টা, ব্রিটিশ কলাম্বিয়া, নোভা স্কোশিয়া, মেজর প্রভিন্সগুলো থেকে শুরু করে সব জায়গাতেই মূলত এই রেইডগুলো শুরু হয়ে যাচ্ছে বা শুরু হয়ে গেছে অলরেডি। Working illegally in Canada has long been a trend due to the leniency of CBSA, unlike countries that like United Kingdom be more proactive on such issues. তো এখানে উদাহরণ হিসেবে ইউনাইটেড কিংডমের বিষয়টি চলে এসেছে। আপনারা ইউকেতে মাঝে মাঝে দেখেন যে অবৈধ অভিবাসীদের ধরার জন্য বিভিন্ন গ্রোসারি শপ
বা শপিং মলে অনেক সময় রেইড পরিচালিত হয়, সেখান থেকে অনেকে লুকিয়ে বা পালিয়ে বা থাকার চেষ্টা করে। তো কানাডাতে এই ধরনের বিষয়গুলো, যেটা আমি শুরুতেই বলেছি যে সিবিএসই অফিসাররা এই বিষয়গুলো জানে, কিন্তু তারপর মানবিক কারণে এই বিষয়গুলো তারা ওভারলুক করে, যে একটা মানুষ খেতে পারছে না, চলতে পারছে না, যার কারণে তারা ওভারলুক করে। কিন্তু এখন তাদের সিস্টেমের মধ্যে গরমিল হওয়ার কারণে তাদের তো কন্ট্রোল করতে হবে। এই কন্ট্রোলগুলো করার জন্যে তাদেরকে বাধ্য হয়ে এই বিষয়গুলোতে এখন রেইড পরিচালিত করতে হচ্ছে। এই জন্যে যারা লিগালি অবস্থান করতেছেন তাদের অনেক জরুরি সাবধানতার বিষয় রয়েছে এখানে। CBSA স্পট চেকস অ্যান্ড রেইডস, হোয়াট হ্যাপেনিং। তো the CBSA has intensified its efforts based on tips and intelligence to crack down individuals engaged in unauthorized employment. Most talked about being two categorical incidents that are being reported across the web. তো রিসেন্ট টাইমে একটা ঘটনা ঘটেছে, সেটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। সেটা আসছে আমরা এই স্লাইডে। কনস্ট্রাকশন ওয়ার্কার্স কট ইন অ্যালবার্টা। তো এখানে কানাডার একজন প্রমিনেন্ট লয়ার, যার নাম হচ্ছে রাজ শর্মা, তিনি একটি ঘটনা উদ্রেক করেছেন। একটি কনস্ট্রাকশন ওয়ার্কারের ভ্যান একটি স্পট পার হচ্ছিল, সেই স্পটে চেকপোস্ট ছিল। চেকপোস্টে সিবিএসই অফিসাররা যখন তাদেরকে চেক করে, তখন তারা কিছু ঘটনা দেখতে পায়। দি ওয়ার্কার্স আইডেন্টিফাইড বাই দেয়ার paint-stained hands and uniforms were found to be employed illegally. তো তার দেখা গেল যে এই ওয়ার্কাররা ইললিগালি তারা অবস্থান করতেছে, এবং তারা একজন কনস্ট্রাকশন ওয়ার্কারের সাথে যুক্ত ছিলেন। ট্রাক ড্রাইভার্স ওয়ার্কিং উইদাউট পারমিটস, ট্রাক ড্রাইভারদের ধরা পড়ার ঘটনা ঘটতেছে। Another alarming trend involves international visitors obtaining truck driving licenses and working illegally while on visitor visas. তো এখানে একটা সূত্র আপনারা পেয়ে গেলেন, ভিজিটর ভিসায় এসে কানাডার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। সে বিষয়টা আপনারা এখানে একটা ক্লু পেয়ে গেলেন। কিন্তু ঘটনা ঘটলো যে এখান থেকে আমি যে মেসেজটা আপনাদেরকে দিতে চাই, আপনি ড্রাইভিং লাইসেন্স নেন, নিয়ে লিগালি কাজের জন্য চেষ্টা করবেন। ইলিগালি থাকবেন না, ধরা পড়লে তো সমস্যায় পড়ে যাবেন, অনেক সমস্যায় পড়ে যাবেন। CBSA has reported multiple cases on truck drivers caught during enforcement checks leading to removal orders. তো ধরা পড়ার পরে তাদের নামে কিন্তু রিমুভাল অর্ডার জারি হয়েছে। তো এখানে মূলত এই ঘটনাগুলো তুলে ধরে যে বর্তমানে কানাডা বর্ডার সার্ভিস এজেন্সি তারা কিন্তু এই বিষয়গুলো অনেক সিরিয়াস। ট্রেডিশনালি কানাডা ওয়াজ পারসাইভড এ lenient রিগার্ডিং টেম্পোরারি ভিসা ভায়োলেশনস। তো ইউজুয়ালি কিন্তু কানাডা এই বিষয়গুলোকে ছাড় দিত, কিন্তু বাধ্য হয়ে তারা এই জায়গাতে কড়াকড়ি আরোপ করতেছেন। হাউএভার দিস ওয়েভ অফ ক্র্যাকডাউনস ইন্ডিকেটস এ নিউ ইরা অফ মাস নিডেড স্ট্রিক্ট এনফোর্সমেন্ট। তো এই ক্র্যাকডাউন্সগুলো চলতে থাকবে, এগুলোর ব্যাপারে আপনাদেরকে সাবধান হতে হবে। দি লিগাল রিস্ক অফ ওয়ার্কিং ইললিগালি ইন কানাডা। তো এখানে যে রিস্কগুলো রয়েছে সেগুলো একটু জেনে রাখা ভালো। এনগেজিং ইন আনঅথরাইজড ওয়ার্ক ইন কানাডা ক্যান লিড টু সেভারি লিগাল কনসিকুয়েন্সেস। The understanding this risk is critical for anyone currently working without the proper permits. Here are the key penalties. তো ইলিগালি কাজ করলে ধরার পরে যে সমস্যাগুলো হতে পারে সেগুলো আমরা একটু তুলে ধরি। সেকশন 44 রিপোর্ট অ্যান্ড রিমুভাল অর্ডার্স। তো যখন সিবিএসই অফিসার একজন ব্যক্তিকে ধরে ফেলবেন, একজন ব্যক্তিকে যে তার কোনো অথরাইজেশন নেই, তখন তারা এই সেকশন 44 রিপোর্ট তার বিরুদ্ধে ইস্যু করতে পারে, যেটার দিয়ে মূলত তার বিরুদ্ধে রিমুভাল অর্ডার জারি হতে পারে। এখানে দুইটি ঘটনা ঘটতে পারে। একটি হচ্ছে রিমুভাল অর্ডার, ইন্ডিভিজুয়াল মাস্ট লিভ কানাডা উইদিন 30 days. Failure to comply can escalate the removal order to a deportation order. তো এই রিমুভাল অর্ডার ধরা পড়লে কী হবে? রিমুভাল অর্ডার হতে পারে। রিমুভাল অর্ডার সেখানে একটা টাইম ফ্রেম আপনাকে দিয়ে দেওয়া হবে যে 30 দিনের মধ্যে আপনি বের হয়ে যাবেন। তো এই রিমুভাল অর্ডার নিয়ে আপনি যদি কানাডা লিভ নেন, তাহলে ভালোই ভালো আপনি চলে আসলেন অবিডিয়েন্ট বা অনুগত সন্তানের মতো, মা বাবার অনুগত সন্তানের মতো আপনি মেনে চললেন বিষয়টি, আপনি আপনার দেশে চলে গেলেন। ভবিষ্যতে অন্যান্য প্রোগ্রামে নতুন করে আবেদন করতে পারবেন। কিন্তু আপনি যদি তেড়ামি করে এই 30 দিনের পরেও কানাডাতে অবস্থান করেন এবং এর পরে যদি আপনি কখনো ধরা খান, তাহলে আপনাকে আর রিমুভাল অর্ডার দেবে না, তখন তারা আপনার বিরুদ্ধে ডিপোর্টেশন অর্ডার জারি করবে। তো এই ডিপোর্টেশন অর্ডার জারি যদি একবার হয় আপনার নামে,
তাহলে জীবনে আর কোনোদিন কানাডাতে আপনি কোনো ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন না। ইভেন আপনার ছেলে মেয়ে যখন আবেদন করবে তো সেখানে তো প্যারেন্টসের নামে আপনার নাম দিতে হবে, আপনার অ্যাড্রেস চলে আসবে, এবং তারাও এটা দিয়ে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং এই বিষয়টি খুবই কিন্তু সিরিয়াস একটা ম্যাটার। এক্সক্লুশন অর্ডার। In some cases, individuals may receive a 12-month exclusion order preventing re-entry into Canada for a year. তো এক্সক্লুশন অর্ডারে যেটা হয় যে আপনাকে কানাডা থেকে চলে যেতে হবে, এরপরে 12 মাসের মধ্যে আপনি আর সেখানে এন্ট্রি করতে পারবেন না। এই ধরনের পেনাল্টি হতে পারে। ডিপোর্টেশন অ্যান্ড পার্মানেন্ট ব্যান্স। এবার একটা গুরুত্বপূর্ণ বিষয়, a deportation order is the most severe consequences, permanently banning individuals from returning to Canada unless they obtain a special authorization. তো একবার যদি ডিপোর্টেশন অর্ডার জারি হয়, যেটা আমি একটু আগেও বলেছি, আপনার ডিপোর্টেশন অর্ডারের সাথে পার্মানেন্টলি ব্যান্ড হওয়ার পসিবিলিটি যথেষ্ট থাকে যদি স্পেশাল অথরাইজেশন ছাড়া ভবিষ্যতে আপনি আবেদন না করেন। তো এই বিষয়টি খুবই সিরিয়াস, এই বিষয়টি খুবই খেয়াল করতে হবে। নো রিফিউজি ক্লেমস আফটার রিমুভাল অর্ডার্স। এখন এখানে আরেকটি বিষয় জরুরি বা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের নোটে নিতে হবে, সেটা হলো আপনি ধরুন ভিজিটর হিসেবে আছেন, ওয়ার্কার বা আগে এক সময় আপনি ওয়ার্ক পারমিটে ছিলেন, বর্তমানে স্ট্যাটাস নেই, এখন ইলিগাল স্টে করতেছেন। স্টুডেন্ট হিসেবে আগে লিগালি ছিলেন, বর্তমানে স্ট্যাটাস হারিয়ে ফেলেছেন, ইলিগাল অবস্থান করতেছেন। তো সেই অবস্থাতে সাথে সাথে যদি রিফিউজি ক্লেম করেন, তখন আপনার রিফিউজি ক্লেম করার পরে বা অ্যাসাইলাম ক্লেম করার পরে আপনার সেখানে একটা গ্রাউন্ড থাকে নিজের কারণগুলো ব্যাখ্যা করার। কিন্তু আপনি এই ইলিগালি অবস্থান করে কাজ করা অবস্থায় যদি আপনি ধরা পড়ে যান, আপনার নামে যদি রিমুভাল অর্ডার জারি হয়, এই রিমুভাল অর্ডার জারি হওয়ার পরে আপনি যদি রিফিউজি ক্লেম করেন, তাহলে সেটা থেকে কোনোভাবেই আপনি কোনো পজিটিভ রেজাল্ট পাবেন না, বরং আপনার ব্যাপারে তাদের ধারণা আরও খারাপ হয়ে যাবে এবং ভবিষ্যতে আপনি কোনো প্রোগ্রামে এখানে আবেদন করতে পারবেন না। আপনার রেফারেন্সে বিশেষ করে আপনাকে কেন্দ্র করে আপনার ফ্যামিলিও এখানে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সুতরাং রিফিউজি ক্লেম কেউ করতে চাইলে আগেই করতে হবে, এই ধরনের কোনো রিমুভাল অর্ডার পাওয়ার আগেই এই বিষয়টি মাথায় রাখতে হবে। However, under Canadian law, once a removal order is issued, a refugee claim is not permitted. তো এখানে বোঝেন অবস্থাটা, কানাডিয়ান ল অনুযায়ী কারোর নামে যদি রিমুভাল অর্ডার জারি হয়, কোনো রিজনেই তিনি আর রিফিউজি ক্লেম করতে পারবেন না, করলেও সেটাকে গ্রহণ করা হবে না। দিস ক্যান ফার্দার কমপ্লিকেট দেয়ার ইমিগ্রেশন হিস্টোরি অ্যান্ড অ্যাফেক্ট ফিউচার ভিসা অ্যাপ্লিকেশন, যেটা আমি অলরেডি বলেছি আপনাদেরকে। টেম্পোরারি রেসিডেন্ট অ্যান্ড ওভার স্টেজ দি স্কোপ অফ দি প্রবলেম। Canada has seen a sharp rise in temporary visa holders overstaying their permitted stay, contributing to an increase in illegal employment. The government estimates that between 5 lakh to 1 million undocumented workers are currently in Canada. তো আমি যেটা শুরুতেই বলেছিলাম, এই ইন্ডিভিজুয়ালগুলোর মধ্যে 3টি শ্রেণীর ব্যক্তিরাই মোস্টলি রয়েছে। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে তারা কানাডাতে এসেছিল, পড়াশোনা শেষ করেছে, PGWP ছিল সেটাও শেষ করেছে, করার পরে নতুন করে হয়তো বা তিনি ওয়ার্ক পারমিট পেয়েছিলেন, সেটাও শেষ হয়ে গেছে, আবার সেটার আর কোনো এক্সটেনশন হয়নি। বর্তমানে তিনি কি করতেছেন, ওয়ার্কিং বিয়ন্ড অথরাইজড লিমিটস, তার আর বর্তমানে অথরাইজেশন নেই, কিন্তু কাজ করে যাচ্ছে। একবার ঢুকছে কানাডা, কে যাওয়ার দরকার আছে, থেকে যাই, কিছু না কিছু একটা করে খাবো, এই ধরনের মানসিকতা যাদের রয়েছে। টেম্পোরারি ফরেন ওয়ার্কার্স, আপনারা জানেন যে টেম্পোরারি ফরেন ওয়ার্কার্স হিসেবে কানাডাতে অনেকে আসেন প্রত্যেক বছর। অনেকেই বলতো এটা লাখের উপরেই কিন্তু টেম্পোরারি ওয়ার্ক পারমিট ইস্যু হয়। এখানে আসার পরে তাদের তো একটা লিমিট থাকে, 1 বছর 2 বছর, এরপরে তাদেরকে রিনিউয়ের জন্য আবেদন করতে হয়। কিন্তু যদি কোনো কারণে রিনিউ না হয়, পরবর্তীতে তারা অনেকে স্টে বিয়ন্ড দেয়ার ভিসা এক্সপাইরেশন, অর্থাৎ ভিসা পার হয়ে যাওয়ার পর অনেকে এখানে অবস্থান করে। ভিজিটর ভিসা হোল্ডার, অনেক ভিজিটররা এখানে আসেন গত বছর, যেমন অনেকেই ঢুকেছেন গত বছর বলতে এই বছরের, আপনার গত বছরে তো ঢুকেছেন, এই বছরে কিন্তু আপনার এই যে 28শে সেপ্টেম্বরে একটি নিয়ম চেঞ্জ করা হয়েছে, ভিজিটর টু ওয়ার্কারে কনভার্ট হওয়ার সুযোগ নেই। তো ওই সুযোগ নেওয়ার জন্য অনেকে ঢুকেছিলেন, ঢুকে কী করেছেন, তারা কাজ করেছেন আনঅথরাইজড এমপ্লয়মেন্ট নিয়ে। এই 3 শ্রেণীর ব্যক্তি দিয়ে কিন্তু এই আপনার প্রচুর পরিমাণে ইলিগাল স্টে বর্তমানে অবস্থান করতেছে কানাডাতে। এই তথ্য গভর্নমেন্টের কাছে আছে। তো গভর্নমেন্ট যেহেতু চাচ্ছে, ইমিগ্রেশন মিনিস্টার বলেছে তারা 20% টেম্পোরারি রেসিডেন্ট কমাতে চায়, তো তারা সেটা করতে চাইলে এই যে ইলিগাল স্টে হোল্ডার যারা, তাদেরকে এখান থেকে সরাতে হবে, হয় তাদেরকে কোনো লিগাল ওয়েতে লিগালি থাকতে হবে, আদারওয়াইজ তাদেরকে চলে যেতে হবে, ডিপোর্ট করতে হবে।
তো এই হলো উদ্যোগ, এই কারণে মূলত এই ক্র্যাকডাউনগুলো শুরু হয়েছে এবং এগুলোর সাথে অবশ্যই আপনাদেরকে মানানসই হতে হবে যারা আসবেন এবং অবস্থান করতেছেন। দিস ইনিশিয়েটিভ রিফ্লেক্টস এ সিগনিফিক্যান্ট পলিসি শিফট অ্যামিড অ্যাট ব্যালেন্সিং ইমিগ্রেশন লেভেলস। এখন আপনারা কি করবেন? হোয়াট ক্যান ইউ ডু ইফ ইউ আর ওয়ার্কিং ইলিগালি? ইফ ইউ ফাইন্ড ইউরসেলফ অন দি রং সাইড অফ কানাডিয়ান ইমিগ্রেশন ল, হিয়ার আর সাম স্টেপস ইউ ক্যান টেক। এবার আপনাদের বিষয়ে পরামর্শ, এই ধরনের কেসে আপনারা পড়লে যেটা করতে পারেন সেটা হলো সবার আগে কনসাল্ট অ্যান্ড ইমিগ্রেশন লয়ার। তো বিশেষ করে আপনি ধরা খাওয়ার আগে আপনার যে একটা রিফিউজি ক্লেম করার সুযোগ রয়েছে, একজন লয়ারের সাথে আপনি যদি কথা বলেন, তিনি আপনাকে গ্রাউন্ড দেখাই দিবেন যে ভাই হয় তুমি এই কেনাডা এখন ত্যাগ করো, অথবা তুমি এই গ্রাউন্ডে রিফিউজি ক্লেম করতে পারো। এই তথ্যগুলো তারা আপনাকে দেবে। অ্যান এক্সপিরিয়েন্সড ইমিগ্রেশন লয়ার ক্যান হেল্প অ্যাসেস ইউর অপশন অ্যান্ড গাইড ইউ থ্রু দি প্রসেস অফ রেগুলারাইজিং ইউর স্ট্যাটাস। দিস মে ইনক্লুড অ্যাপ্লাইং ফর এক্সটেনশনস, রেস্টোরেশন, অল্টারনেটিভ ইমিগ্রেশন পাথওয়ে। তো এখানে লয়ার আপনাকে কয়েকটিভাবে হেল্প করতে পারে, হয় এক্সটেনশনের বিষয়ে হেল্প করবে, রেস্টোরেশন নিয়ে হেল্প করবে, অল্টারনেটিভ কোনো একটা ইমিগ্রেশন প্রোগ্রামে ঢোকানো যায় কিনা, তাদের তো অনেকগুলো বিষয় জানা থাকে, তারা এই সহযোগিতাগুলো করবে। আন্ডারস্ট্যান্ড ইমপ্লয়েড অর মেইনটেইন স্ট্যাটাস। এখানে একটি বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটা হলো যে ধরুন আপনি ওয়ার্ক পারমিটে আছেন কিংবা স্টাডি পারমিটে রয়েছেন, আপনি ভবিষ্যতে নতুন কোনো একটি প্রোগ্রামে আবেদন করেছেন, সেই প্রোগ্রামের রেজাল্ট এখনও পাননি, তো কিন্তু আপনার ভিসা এক্সপায়ারেশন হয়ে যাচ্ছে কারেন্ট ভিসাটা। তো আপনার আগে পরবর্তীতে যে আবেদন করেছেন সেই আবেদনের রেজাল্ট পাওয়ার আগ পর্যন্ত এই ভিসাটা যদি শেষও হয়ে যায় তারপরেও থাকতে পারবেন। এই স্ট্যাটাসকে বলা হয় ইমপ্লয়েড স্ট্যাটাস বা মেইনটেইন স্ট্যাটাস। ইফ ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর অ্যান এক্সটেনশন অফ ইউর পারমিট হোয়াইল ইউর কারেন্ট পারমিট ইজ স্টিল ভ্যালিড, ইউ আর লিগালি অ্যালাউড টু স্টে অ্যান্ড ওয়ার্ক আন্ডার ইউর প্রিভিয়াস পারমিট কন্ডিশনস আনটিল এ ডিসিশন ইজ মেড। তো এই বিষয়টা আপনাকে জানতে হবে, এটার বিষয়ে আপনি কোনো লয়ারের সহযোগিতা নিতে পারেন। গেট এ ডিপার্চার সার্টিফিকেট ইফ ইউ অর্ডার টু লিভ। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো আপনার নামে যদি কোনো রিমুভাল অর্ডার জারি হয় তাহলে আপনি কি করবেন? CBSA অফিসারের কাছ থেকে একটা ডিপার্চার সার্টিফিকেট নেবেন। কী কারণে? এই ডিপার্চার সার্টিফিকেট নিয়ে আপনি যখন লিভ করবেন তখন এটা প্রমাণ করবে যে আপনি অ্যাকচুয়ালি তাদের যে ইনস্ট্রাকশন সেটা মেনটেন করে আপনি কানাডা লিভ নিচ্ছেন। ভবিষ্যতে আপনি অন্যান্য প্রোগ্রামে বা যে কোনো প্রোগ্রামে আবার আবেদন করে কানাডাতে এন্ট্রি করতে পারবেন, অর্থাৎ আপনি তাদের সাথে সহযোগিতা করলেন। This certificate confirms that you complied with the removal order. Without it, the removal order could escalate to a deportation order. তো আদারওয়াইজ আপনি সেই সার্টিফিকেট যদি না নেন এবং আরও ওভারস্টে করেন কিংবা আপনি কানাডা থেকে লিভ নিলেও ভবিষ্যতে তারা আপনাকে ডিপোর্টেশনের অর্ডার দিতে পারে, কিন্তু এই সার্টিফিকেট আপনাদেরকে সহযোগিতা করবে। অ্যাভয়েড ফিলিং রিফিউজি ক্লেমস উইদাউট গ্রাউন্ডস। তো আপনার রিফিউজি ক্লেমের গ্রাউন্ড ছাড়া কিন্তু রিফিউজি ক্লেম করবেন না, এই বিষয়টি আপনাদেরকে বলে দেওয়া হলো। ফাইলিং এ রিফিউজি ক্লেম উইদাউট ভ্যালিড গ্রাউন্ডস ক্যান জিওপার্ডাইজ ইউর ইমিগ্রেশন স্ট্যাটাস অ্যান্ড কমপ্লিকেট ফিউচার অ্যাপ্লিকেশন টু কানাডা অর আদার কান্ট্রিজ। তো আপনি শুধু কানাডাতেই ক্ষতিগ্রস্ত হবেন তা কিন্তু না, কানাডার সাথে ইনফরমেশন শেয়ারিং রয়েছে USA, UK, অস্ট্রেলিয়া, ইউরোপিয়ান আরও কান্ট্রিজ রয়েছে। তো সেখানে কোনো জায়গাতেই কিন্তু আপনার ঠাঁই হবে না, এই বিষয়টি মাথায় রাখবেন। এই জন্যে উপযুক্ত গ্রাউন্ড থাকলে তাহলে কেবল রিফিউজি ক্লেম করবেন। আপনি চাইলেন আর রিফিউজি ক্লেম করলেন, বিষয়গুলো এরকম না। লয়ারের সাথে কথা বলবেন, ভালো লয়ার যদি আপনাকে কোনো একটা গ্রাউন্ড তৈরি করে দিতে পারে, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। The path forward, legal alternatives to unauthorized work or stay. Rather than risking removal deportation, individuals facing challenges in Canada can consider alternative strategies. তো অল্টারনেটিভ হিসেবে যে কাজগুলো করতে পারেন ভালোই ইলিগালি স্টে না করে রিটার্ন টু হোম কান্ট্রি অ্যান্ড বিল্ড ক্রেডেনশিয়ালস। আপনার দেশে ফেরত যান, ফেরত গিয়ে নিজেকে তৈরি করুন আরও ভালোভাবে। তৈরি করলে কানাডা ছাড়াও আরও অন্যান্য কান্ট্রি রয়েছে পৃথিবীর, যে কোনো জায়গায় আপনি ফিট হবেন। রিটার্নিং টু ইউর হোম কান্ট্রি, পারসিউ অ্যাডিশনাল এডুকেশন, গেইন রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ক্যান ইনক্রিজ ইউর এলিজিবিলিটি ফর কানাডিয়ান ইমিগ্রেশন প্রোগ্রামস। ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা ভালো করে শিখতে পারেন। গেইন প্রায়োরিটি ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যে কাজগুলোতে চাকরির ডিমান্ড অনেক বেশি কানাডাতে, সেই ধরনের কাজের এক্সপিরিয়েন্সগুলো আপনার দেশে ফেরত গিয়ে নিতে পারেন, ভবিষ্যতে আবার অ্যাপ্লাই করে চলে আসবেন। এক্সপ্লোর রিস্টোরেশন অফ স্ট্যাটাস ইফ ইউ হ্যাভ overstayed your visa or permit. Restoration application are an option but must be filed with 90 days of your status expiring. একটা বিষয় সেটা হলো ওভারস্টে করলে এটা কিন্তু একটা মারাত্মক অপরাধ। কোনো কারণে আপনি মনে করলেন যে আপনি আসলে খেয়াল করেন নাই বা তেমন কিছু করণীয় ছিল না, তো রেস্টোরেশনে অ্যাপ্লিকেশনগুলো করবেন, কিন্তু সেটা হতে হবে অবশ্যই 90 দিনের ভিতরে।
আপনার স্ট্যাটাস এক্সপায়ারেড 90 দিনের ভিতরে হতে হবে, তা নাহলে আপনি বিপদে পড়তে পারেন। বিষয়টি মনে রাখতে হবে। স্টে আপডেটেড অন ইমিগ্রেশন পলিসি চেঞ্জেস। তো কানাডাতে অলওয়েজ ইমিগ্রেশন পলিসিগুলো চেঞ্জ হয়। আমাদের চ্যানেলেও আমরা চেষ্টা করি আপনাদেরকে সবসময় সর্বশেষ আপডেট দিয়ে সহযোগিতা করার। তো এই বিষয়গুলো আপডেট থাকতে হবে, নিজেদেরকে আপডেট রাখতে হবে। আজকেও যেমন এই বিষয়গুলো অনেকেই শুনে আশা করি সতর্ক হবেন। কমপ্লায়েন্স ইজ কি টু স্টেইং ইন কানাডা। কানাডা offers numerous pathways to permanent residency and long-term immigration, but working illegally is not ওয়ান অফ দেম। তো ইলিগালি অবস্থান করাটা এটা মারাত্মক অপরাধ, বিষয়টি বারবারই আমরা বলে আসতেছি। এই বিষয়গুলোকে খেয়াল করতে হবে। এখানে আরও অনেকগুলো স্লাইড ছিল, আমি একটু স্কিপ করতেছি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।